নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই আমাদের এই মুহূর্তের এই লাইভ অনুষ্ঠানে। এবং এই অনুষ্ঠান যেখানে একবার ফোন পেলে পরে আপনারা মনে করবেন যে আপনার জীবনের সবচেয়ে প্রয়োজনীয় যে পরামর্শগুলো দরকার ছিল সেটি এই অনুষ্ঠান থেকে আপনি পেয়ে গেলেন। কারণ এখানে যিনি উপস্থিত থাকেন তার প্রত্যেকটি কথা কিন্তু ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। তার প্রত্যেকটি পরামর্শ আপনাকে আপনার জীবনের এক একটি পদক্ষেপ নিতে সাহায্য করবে। এবং তিনি হচ্ছেন ভারতবর্ষের অন্যতম সেরা জ্যোতিষ ব্যক্তিত্ব, যিনি 40 বছরেরও বেশি সময় ধরে কাজ করে চলেছেন এবং যার পরামর্শ অনুযায়ী যদি একটু সঠিকভাবে চলতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি আপনার জীবনের লক্ষ্যে, আপনি আপনার জীবনের টার্গেটে একেবারে নিশ্চিতভাবে পৌঁছে যেতে পারেন। এই মুহূর্তে এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ বাস্তুবিদ, হস্তরেখাবিদ, স্পেশালিস্ট ইন এডুকেশন অ্যান্ড কেরিয়ার কাউন্সেলিং, ম্যারেজ অ্যান্ড বাস্তু, শ্রী ভৃগু অনাদি। আজকের অনুষ্ঠানে ভৃগুদাকে স্বাগত জানাবো। নমস্কার। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে আজকে সরাসরি একটা লাইভ ফোনের প্রোগ্রাম। এখন দেখুন 7 দিন লাইভ করি, 2 দিন এই টিভি চ্যানেলে অর্থাৎ এটা গ্লোব, 2 দিন সিটিভিএন চ্যানেলে করি, আর 3 দিন আমার ইউটিউব চ্যানেল শ্রীবিজ্ঞান মোটিভেশন। 7 দিন লাইভ করি, একদিন একটা সময় লাইভ করি। আপনার সমস্যা আমার সমাধান সূত্র। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? বলুন, কে আছেন? নমস্কার। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ দাদা, নতুন বছরে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অভিষেক টাইটেলটা কি ওর? অভিষেক মুখার্জি। হ্যাঁ, ডেট অফ বার্থ পয়লা আগস্ট 2000। ও একদমই ছোট, বুঝতে পেরেছি, অনেকই ছোট। আচ্ছা, সময়টা বলুন। দুপুরবেলা 3:36। আর জন্মস্থান কোথায়? হাওড়া? জন্মস্থান কলকাতা। কলকাতা। ও, হসপিটাল। ঠিক আছে, সাথে থাকুন। একটু প্রশ্নটা না, এটা বলছি দাঁড়ান। পয়লা, আপনি স্টপ করুন, বলছেন। বলছি, জিজ্ঞাসা করছি দাঁড়ান। পয়লা আগস্ট 2011, জন্মবার কি সোমবার ছিল? হ্যাঁ, সোমবার। হ্যাঁ, আর 15:36 মানে 3:36, জন্মস্থান কলকাতা, হসপিটাল। এইগুলো আগে পারফেক্ট করে নি, তাহলে গিয়ে তারপরে গিয়ে অ্যান্সার দিতে সুবিধা হয়, বুঝলেন না কথাটা? এই চিন্তা ঠিক করে। আছে, আপনি সাথে থাকুন, বলছেন। হ্যাঁ বলুন। ও তো পড়াশোনাই প্রশ্ন হবে। কোন ক্লাসে পড়ছো এখন, আর কোন বোর্ডে পড়ছে? আচ্ছা, ও বোর্ডটা কি দেখে বলছি। ইংলিশ মিডিয়ামে 2টো বোর্ড আছে, একটা হ্যাঁ, ওটা কি তাহলে? না না, আপনি দেখুন, আমি বলছি তো, ও আইসিএসসি বোর্ডে আছে তো, কারণ সিবিএসসি বোর্ডে 9 থেকে নেই, কিন্তু আইসিএসসি বোর্ডে একমাত্র 9 থেকে আর্টস সায়েন্স কমার্স বিভক্ত হয়ে যাচ্ছে, তাই না? বলুন। ঠিক, একদম। সে তো বাচ্চা থাকে। ঠিক আছে, আপনি ওর সাথে তো থাকুন। সিংহ রাশি, আশা করি যে জানেন নিশ্চয়ই। আচ্ছা, ওর হ্যাঁ সব থেকে খারাপ গ্রহ যেটা, কেতু নিচস্থ, রাহু নিচস্থ। ওই অ্যালার্জিক প্রবলেম ডিউ টু এই কেতুর জন্য। আর প্লাস অ্যালার্জি শুধু না, ওকে খাওয়া দাওয়া, যেমন ইলিশ মাছ, চিংড়ি মাছ, যে খাদ্যের মধ্যে অ্যালার্জি ভাব বেশি, এগুলো খাওয়াবে না। ওর ব্রাশ থেকে, পেস্ট থেকে, সাবান থেকে বা গামছা সব ওরা আলাদা করে দেবেন, এটির মাথায় রাখেন। অ্যালার্জি এমন জিনিস না, অনেক সময় অনেক ডাক্তার আসে ইঞ্জেকশন দিতে বাধ্য হয়, এরকমও টাইপের হয়ে যায়। অ্যালার্জি সাংঘাতিক টু ডেঞ্জারাস জিনিস, কারণ অনেকের অনেক রকমভাবে অ্যালার্জি তৈরি হয়। আর ওর অ্যালার্জিটিক প্রবণতা কিন্তু কমবে না, ওটার নেচারটা যেহেতু নিচস্থ আছে। আর একটা জিনিস বলে, এটা বড় হলে কী হবে, ওকে সারা জীবন বোঝাবেন কেউ কিছু দিলে তুই খাবি না। কেতু কী করে, খাদ্যের মধ্যে দিয়ে বিষক্রিয়া করে আর কিছুতে কামড়াতে পারে। তা কামড়ানো থেকে কনসাস থাকা যায় না, আমি এখান থেকে বেরোচ্ছি, কুকুর কামড়াচ্ছি, কী করবো, সেটা থেকে কিছু করা যাবে না। কিন্তু কেউ কিছু যদি দেয়, ও যেন না খায়, বা ও যেখানে একা নিমন্ত্রিত, বা কোনো বন্ধু বান্ধব, ওখানে ইংলিশ মিডিয়ামে কী হয়, আমরা জন্মদিন পালন করি, চকলেট নিয়ে যাচ্ছি, এইটা নিয়ে যাচ্ছি, মিষ্টি নিয়ে যায়, কেক নিয়ে যায়, নিয়ে গেলে বলবেন সব তুই দিলে নিয়ে আসবি বাড়িতে, ওখানে কিছু খাবি না, বাড়িতে আপনি জলে দিয়ে দেবেন, ওকে ওর মতন খাওয়াবেন। কেউ কোনো দিয়া খাওয়াবে, কেন রোজ রোজ ঘটবে না, কোনো 1 ঘন্টা মিনিট সেকেন্ডে হয়তো হবে। তো দেখা হয়তো মাধ্যমিক যখন দিচ্ছে তখনই হয়তো একটা দুর্ঘটনা ঘটলো, আপনি তো জানেন না কখন ঘটবে। আর ওইভাবে ডেলি রুটিনের মধ্যে ওরভাবে জীবনযাপন করা যায় না।
ওই জন্য অ্যাওয়ারনেসটা যদি ঠিকঠাকভাবে প্রথম থেকে রাখে, আর আপনি গাইড করছেন যখন, আপনি যেহেতু বোঝেন, সেইভাবে খেয়াল রাখবেন। এটা কিন্তু একটা অনেক বড় মাইনাস পয়েন্ট। আর একটা হচ্ছে শুক্র রবি হচ্ছে সায়েন্স বেস এডুকেশন দেখে। শুক্রটার খারাপ রয়েছে, কোথায় রয়েছে দেখুন, চাঁদের দ্বাদশ, সিংহের দ্বাদশে রয়েছে, তাই ওর সায়েন্স বেস এডুকেশন যাবে না। এটা গেলো প্রথম কাজ। দ্বিতীয় কথা হচ্ছে পড়াশোনায় এ নিয়েও কিন্তু শুনুন, আর্টস সায়েন্স কমার্স যাই পড়ুন, সেটা তো একটা আলাদা পার্ট। এ নিয়েও ভালো রেজাল্ট, পাস আউটটা সেইভাবে হতে হবে। স্কুল তো ধরুন 80% সায়েন্স দেয়, বা 70% নিচে হলে কমার্স দিল, 60% নিচে আর্টস দিল। বহু পিএইচডি করতে গেলে কি 60% দিয়ে পিএইচডি করতে পারবে কোনোদিন হয় না। আর্টস পড়তে গেলেও মেধা লাগে, সায়েন্স পড়তে গেলেও, কমার্স পড়তে গেলেও লাগে। কিন্তু আফটার পড়াশোনায় মনোসংযোগটার ওর কিন্তু অভাব রয়েছে। এটা কিন্তু এটা গুরুত্ব দেবেন। কেন রয়েছে? যে চন্দ্র বুধযুক্ত, কেন মনোসংযোগটার অভাব, কেন এই এডুকেশনটার যতটা খাটা, যতটা শ্রম দেওয়া সেই অনুসারে হচ্ছে না, ডিউ টু ওটাকে বলে মার্কারি মানে বুধ দেখবেন রাশির সাথে রয়েছে। এই বুধের প্রতিকার করুন, তাহলে অ্যাওয়ারনেসটা তৈরি হবে। বহু ছেলে মেয়েকে দেখেন স্কুল থেকে হয়তো আর্টস দিয়েছে, 60% পেয়েছে, স্কুলে একটা সিস্টেম আছে মেনটেন করবে। পরবর্তীকালে দেখা যাচ্ছে সে মাধ্যমিকের পর এমন রেজাল্ট হচ্ছে, তখন 11-12 তাকে সায়েন্স নিয়ে পড়েছি, বা কাউকে কমার্স নিয়ে পড়েছি। সায়েন্স হবে না। না, এই মুহূর্তে শুধু বুধকে প্রতিকার করুন, তাহলে ও ভেতর থেকে অ্যাওয়ারনেসটা আগে তৈরি হোক। তারপর যখন হায়ার স্টাডিতে যাবে তখন শুক্রকে ভাববেন তখন। আর সায়েন্স বেস এডুকেশন দিয়ে না, মানে চান্স পাচ্ছে না বলে হয়তো আপনি ভাবছেন, চান্স পাওয়ার সঙ্গে সম্পর্ক নেই। আমি বহু 80-90% ছেলে পেয়েছে, আমি কমার্স না দেখেনি, ওই টাইমটা ওই টাইমটা বার করিনি, দাঁড়ান। ওকে বিবিএ দিতে হবে, ওকে কমার্স বেস এডুকেশন দিলে ওকে উচ্চ মাধ্যমিক থেকে বিবিএ পড়াতে হবে। এবার ম্যাথ থাকলে একরকম হবে, উইদাউট ম্যাথ থাকলে একরকম হবে, এগুলো সব আলাদা যায়। এটা ও দেবে হচ্ছে 2025, 2027, ওর তাহলে মাধ্যমিক দেবে 27-এ দেবে তো মাধ্যমিক, 27-এ পড়বে শনি, তারপরে 31 আছে বুধ, তারপর শুক্র বুধ, 31 মানে উচ্চ মাধ্যমিকের টাইম থেকে চেঞ্জ হয়ে যাবে। প্রফেশনাল কোর্সে দিতে হবে। তাহলে কমার্স যদি পড়ান, কারণ আর্টস থেকেও বিবিএ পড়া যায়, কমার্স থেকেও পড়া যায়, সায়েন্স থেকে পড়া যায়, বেসিক ডিফারেন্স আছে। আর কমার্সে কিছু কলেজে স্কুলে রয়েছে 4 সাবজেক্ট, ইংলিশ মিডিয়াম তো কম্পিউটার থাকে, তা যাই পড়ান তার সঙ্গে কম্পিউটারটা যেন অ্যাডিশনাল সাবজেক্ট থাকে। আর ম্যাথ বেস কমার্স পড়তে হবে, উইদাউট ম্যাথ কমার্স পড়ানো যাবে না কিন্তু, তাহলে পরে গিয়ে স্পেশালাইজেশনটা পাবো না, এটা বোঝানোর জন্য। তাহলে আর্টসের ফেস বলি একদম, আর কম্পিউটার 4 সাবজেক্ট, হ্যাঁ উইথ কম্পিউটার, আর কিচ্ছু, হ্যাঁ ওইটা ওইভাবে না, ভেনাসের ঘাটে এখন না, ওগুলো উচ্চ মাধ্যমিকের পর যখন প্রফেশনাল কোর্স দেবো তখন সেইভাবে, যাতে ও নিয়ন্ত্রিত লাইফ লিড করতে পারে, এডুকেশনটা প্রপারলি করে। তখন তো আমরা পেছন থাকবো না, মেলামেশাটা অনেক রকম, কেন শুক্র তো বিভিন্ন ফিল্ডের বন্ধু বান্ধবী দেখে, সেই সময়টা গুরুত্ব দেওয়া, যাতে কেরিয়ারটা হেল্প নয়, ওটা উচ্চ মাধ্যমিকের সময় আগে এটাকে পড়ুন। ভালো থাকুন। একদম। এবং আপনি হয়তো একেবারে সঠিক সময়ে ফোন করেছেন, ক্লাস 9-এ পড়ছে, তো শ্রীভৃগু অনাদি মানে এরকম একটা ডিটেইলড এক্সপ্লেনেশন, যেখানে আপনার প্রত্যেকটি প্রশ্নের একেবারে পুঙ্খানুপুঙ্খর উত্তর কিন্তু এই লাইভ অনুষ্ঠানে আপনি পেয়ে যাচ্ছেন, কিন্তু আরও ডিটেলিং এক্সপ্লেনেশন দরকার। এবং সেই কারণে আমার মনে হয় একটু চেম্বারে আসলে পরে আরও কিছু ব্যাখ্যা নিয়ে তারপরে আপনি ডিসিশন নিন। নিশ্চয়ই আপনার সন্তানকে আপনি জীবনে এস্টাবলিশড হতে সাহায্য করতে পারবেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে যেমনই মেধার থাকুক না কেন, একটা খুব ভালো ব্যাপার যেটা ভৃগুদার ক্ষেত্রে দেখে থাকি, ভৃগুদা কিন্তু সেই অনুযায়ী তাকে গাইডলাইনটা দিয়ে দেন। যেমন এখানে আপনি দেখলেন 9টা গ্রহ খারাপ হয় না, এবার যে গ্রহটা ভালো সেই দিকটা গুরুত্ব দেয়। আর আফটার অল আর্টস পড়ি, সায়েন্স পড়ি, কমার্স পড়ি, ওটা কখন মূল্যায়ন হবে? যদি রেজাল্টটা করতে পারি। তাহলে পড়াশোনার পেশেন্সটাই যদি কম থাকে, তাহলে তো কোনো বিষয়টা আমার জন্য প্রযোজ্য। ধরুন ওকে কোনো স্কুল ভালো লেগে ভালোবেসে এমনি দিয়ে দিল সায়েন্স পড়ুন, সায়েন্স কি মাথায় নিয়ে ঘুরবে? সায়েন্স পড়ে কেরিয়ারটা তৈরি করতে হয়। তাহলে আমাকে তো কেরিয়ার ওরিয়েন্টেড এডুকেশনটা করতে গেলে আইডিয়াল সাবজেক্ট যেন ডিসাইড করতে হবে, আইডিয়াল গ্রোটাকেও প্রতিকার করতে হবে, যে কোন গ্রোটা ওর কেরিয়ার তৈরি হতে সাহায্য করে। এখন হচ্ছে এডুকেশনটা প্রপার না হলে তো পরে কেরিয়ারের প্রশ্ন নেই। কেরিয়ারের রুটটা হচ্ছে উচ্চ মাধ্যমিক থেকে, তাই ন্যাচারালি এখন থেকে, প্লাস হচ্ছে ম্যাথটাও ভালো হবে যদি মার্কেটটাকে পাওয়ার দেয়। আরও অনেক কিছু বলার আছে, যেরকম নামে স্পেলিং,
তার বাবার নামে প্রথম অক্ষর, মায়ের নামে প্রথম কত নম্বর সন্তান, ওর হাতের ছবি, তারপর হরোস্কোপ, এইগুলো সমন্বয় কংক্রিট একটা রেজাল্ট। আমি যেভাবে দেখি চেম্বারে এলে সেরকমভাবে, কারণ পারমানেন্ট জায়গা, ওর জীবন প্রচুর পড়ে রয়েছে বাচ্চাটার। এবার একটা স্টেপ যদি ও ভুল করে তাহলে কি ওই ভুল পথে পরিচালিত হবে। বড় হয়ে কিন্তু ও আমাদেরকেই বলবে, আমরা কিন্তু এমনি বাবা তুমি আমার জন্য কিছু করনি, মা আমার জন্য কিছু, এটা কমন ভার্সান। যে বাবা মায়ের যে সারা জীবন সন্তানের জন্য প্রাণপাত করছে, সে রান্না বান্না ছেড়ে সে সারাদিন যে পর পর করে মুখের সামনে বসে, মনে হচ্ছে মাই পড়ছে বাচ্চা পড়ছে না, কে পরীক্ষা দিচ্ছে বুঝতে পারবে না। তাহলে এই যে ব্যাপারগুলো বড় হয়ে বাচ্চা সবসময় বলবে তুমি তখন কেন করনি, আমি নয় বুঝলাম না। দোষ সবসময় দেয়, ওই কারণে দোষ দেওয়ার না দেওয়ার জন্য আমরা ঠিক টাইমে যেরকম আমরা প্রপার ভালো স্কুলে দিচ্ছি, আমরা পয়সা খরচ করে এডুকেশন করাচ্ছি, আপনাকে ভালো একটা জ্যোতিষ পরামর্শ নেওয়া উচিত। কারণ ভাগ্যের রাস্তাটা কী রয়েছে, সব রাস্তা কারো পৃথিবীতে ব্লক হয় না, কিন্তু কোনো একটা স্টেজে গিয়ে আমরা যখন ব্লক হয়ে যাই সেখান থেকে আমরা রাস্তা খোঁজার চেষ্টা করি, সেটা কিন্তু জীবনে ভুল সিদ্ধান্ত। ধরুন উচ্চ মাধ্যমিকে সাবজেক্ট সিলেকশন হয়ে গেল, এবার নিজে বুঝে একটু আগে যেমন বোঝালাম, বাচ্চা 9-এ আছে বলে বোঝাতে পারলাম। ধরো ও আর্টস নিয়ে পড়লেও বিবিএ পড়তে পারে, সায়েন্স নিয়ে পড়লেও পড়তে পারে, কমার্স নিয়ে পড়লেও পড়তে পারে, উইদাউট ম্যাথ সায়েন্স নিয়েও পড়তে পারে, উইদাউট ম্যাথ কমার্স নিয়ে পড়তে পারে, উইদাউট ম্যাথ আর্টস নিয়ে পড়তে পারে, আর্টস বেস ম্যাথও পড়া যায়, কিন্তু সব ফেস ভ্যালু আলাদা আলাদা। ও উপর লেভেলে কোনো স্পেশালাইজেশনই পাবে না। তাহলে আর্টসের স্টুডেন্ট, কমার্সের স্টুডেন্ট, আর এই ম্যাথ বেস এডুকেশন, কম্পিউটার বেস এডুকেশন, বেশি ডিফারেন্স কোথায়? স্পেশালাইজেশনে। তাহলে ওর চাকরি করার স্কোপ, কেরিয়ার অনেক বেশি থাকবে। এরকম ওকে দিয়ে বোঝা যাচ্ছে না, আরও 5টা সন্তানকে বোঝাবার জন্য বলছি। এরকমভাবে মানুষের কি হয়, কোনো না কোনো দিক তার জন্য কিন্তু ঠিক থাকে, সেটা আমরা বুঝতে পারি না। আবার আরেকটা সমস্যা যেটা থাকে যে আমরা নিজের মতন করে, এটা আমি আশ্বস্ত করছি আপনাদেরকে বোঝাবার জন্য, যে সায়েন্স পাচ্ছেন না মানে বা দিচ্ছে না মানে বহু ছেলে মেয়ে এই বছরই তো, আমি তো যেহেতু এডুকেশনের সঙ্গে সবসময় যুক্ত বলে 42 বছর জ্যোতিষ জীবন অতিক্রান্ত, কোথায় কী ক্যাম্পাসে হয়েছে, কত টাকা ম্যানের চাকরি পেয়েছে, কোন ইয়ারে ক্যাম্পাসিং হয়নি, কোন কলেজে কী পেয়ে মুখস্থর মতন বলতে পারি, কোন ইয়ারে কোন আধুনিক এডুকেশন আসছে, কোন কলেজ মানে ওটা তৈরি করেছে, কোন কলেজে ওটাকে অ্যাপ্রুভ করেনি এখনও। তা যেহেতু দৈনন্দিন আমি তার পাশ করার প্রতিভা বেরোচ্ছি না, যে সন্তানরা আসছে তারাই আমাকে ফিডব্যাকগুলো দিচ্ছে। ঠিক সেরকমভাবে যে সব এডুকেশনের সব জায়গায় আউটপুট নেই, কিন্তু আপনাকে অনেক কিছু ভাবতে হবে। এবং আর একটা জিনিস সুবিধা, যেমন কম্পিউটার জানলে আপনার একটা সুবিধা, এই লাইনে কেউ আছে তখন না নিচ্ছে না, বলুন কে আছেন? নমস্কার, হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি বেহালা থেকে চিন্ময় দাস বলছি। আচ্ছা আচ্ছা, কার ব্যাপারে জানবেন? আমার মেয়ের ব্যাপারে। মা, মেয়ের নামটা? মেয়ের নাম মধুরিমা দাস। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ বলুন। 1993। 7-9? হ্যাঁ, 7ই সেপ্টেম্বর 1993। হ্যাঁ, 93। সময়টা বলুন। সকাল 10:49। 49। হ্যাঁ, জন্মস্থান? বেহালা। হসপিটালে না নার্সিং হোমে? না, হসপিটালে। তাহলে 7ই সেপ্টেম্বর 1993, 10:49 সকালবেলায় বেহালা। আচ্ছা, মঙ্গলবার ছিল জন্মবার? মঙ্গলবার। ওর মেষ রাশি রয়েছে, জানেন রাশি? হ্যাঁ, রাশি জানি, মেষ রাশি। হ্যাঁ হ্যাঁ, সেটাই বললাম। হ্যাঁ বলুন, প্রশ্নটা বলুন, সন্তানের প্রশ্ন। বিয়ের যোগাযোগ করতে পারছেন না, আসুন দেখে নেওয়া যাক। লগ্ন বৃহস্পতি মঙ্গল কোথায় রয়েছে? বিবাহকারক গ্রহ মঙ্গল রয়েছে দ্বাদশে। আচ্ছা, রাশি থেকে ষষ্ঠে। ওর কিন্তু মাঙ্গলিকের ছক, মা কোনো জ্যোতিষী দেখিয়েছেন কিনা জানি না, কারণ যতক্ষণ না পর্যন্ত বিয়ে হয়, মাঙ্গলিক থাকলে বিয়ে তো হবেই কোনো না কোনো দিন, কিন্তু উপযুক্ত সময় বিবাহ হলে তার আউটপুটটা সেভাবে পাবে। এখানে কী হবে, কোথাও পছন্দ হলো, আপনি কাউকে পছন্দ করেন, সে আপনাকে করবে না, বা যাকে আমি পছন্দ করলাম সে আমার সঙ্গে বিয়েটা দেবে না, কিছু না কিছুভাবে কেটে। কারণ আপনি সম্বন্ধ তো অনেকদিন ধরেই খুঁজছেন, ওর ছকের মধ্যে মঙ্গলটা সব থেকে খারাপ, বিবাহ রিলেটেড কেন বিয়েটা হচ্ছে না, ছক মানে ষষ্ঠে মঙ্গল, আরেকদিকে দ্বাদশে মঙ্গল, মাঙ্গলিকটা আগে কাটান, মাঙ্গলিক কাটান আফটার 6 মান্থ, যেরকম আগে থেকেই ছেলে দেখছে না, এখনই চালু করুন, ওইটা কাটিয়ে নেওয়ার ঠিক 6 মাস পর ছক বিচার করে বিয়ে দেবেন, দেখবেন বিবাহিত জীবনটা ভালো। কিন্তু অনেকটা সময় 93 তো দেখতে দেখতে অনেকটা এসে যাচ্ছে বয়স, মেয়েদের একটা সময়ের মধ্যে দিলে
জীবনের অন্য দিকগুলো ফুলফিল হবে। আর যত বেশি বয়স বাড়বে তত ওর ক্ষেত্রে সমস্যা হবে। এবার আইডিয়াল টাইমটা শুধু দেখে নিন যে মাঙ্গলিকের যেন প্রতিকার করবেন, এবার উপযুক্ত টাইমটা দেখি যে বেরিয়ে গেছে না এখনও কাছাকাছি পড়ে রয়েছে। যেটা কাছাকাছি থাকবে সেই টাইমটাই আপনাকে বলবো। কারণ ঘরে মেয়ে বসে থাকবে কেন, কারণ ওদের বসলে তো পরবর্তীকালে অনেক সমস্যা। কারণ এমনি মঙ্গল খারাপ থাকলে বাচ্চা কাচ্চা আসতে যাবে না, এসে নষ্ট হবে। 16 সাল থেকে রাহুর দশা 34, আরে বাবা রাহুর দশা পড়েছে, রাহু কেতু নিচস্থ। আচ্ছা রাহু শুক্র 27 সাল, 26 সালে কেতু, 24 থেকে 26-এ বুধ, তারপর 26 সাল দেখতে দেখতে আরও 1 বছর যাবে। তার মানে আগে মাঙ্গলিক কাটি 26 সালের 25শে সেপ্টেম্বর থেকে 2027 সালে অক্টোবরে 25, এইটা মেয়ের জন্য বিবাহের আইডিয়াল টাইম। এর আগে পিছিয়ে করা যাবে না বা উচিত না। এবার বাদ বাকিটা আপনি বুঝবেন কী করবেন, কিন্তু কাছাকাছি মধ্যে আইডিয়াল টাইমটা বললাম। তাহলে পরে কে আসবে, আবার শুক্র আসবে, তার বিয়ে হওয়া আর পরবর্তীকালে সন্তানগুলো ওই 3 বছরের মধ্যে ওইটা সবটাই সিস্টেমে আসবে। কিন্তু ওই টাইমটা যদি বেরিয়ে গিয়ে শুক্রের ইয়েতে বিয়ে হয়, তারপরে আবার মঙ্গল আসবে, রাহু রবি, রাহু চন্দ্র, বাচ্চা আসতে যাবে না, এসে নষ্ট হবে। এখন বিয়ে নিয়ে প্রশ্ন, বিয়েটা বললাম একটু উপরি পাওনা আপনি পেয়ে গেলেন, মাঙ্গলিকটা কাটান। আর ঠিক এখন থেকে ছেলে দেখা চালু করুন, আফটার 6 মান্থের আগে বিয়ের পিঁড়িতে বসাবেন না। ছক বিচার করে 2026 থেকে 27-এর মধ্যে বিয়ে দিন, ভালো হবে। একদম ভালো থাকবেন। এবং দেখুন এই যে আপনাকে সাজেশন দিলেন, এই সাজেশন অনুযায়ী চলার জন্য অবশ্যই আরও যেই অ্যাডভাইস দিয়েছে সেটাকে মেনে চলতে হলে যে করণীয় জায়গাটা সেটা সঠিকভাবে আপনাকে বুঝতে হবে। এসে আপনি দেখা করুন। এবং আগামী 20 জানুয়ারি ভৃগুদাকে আপনারা কিন্তু বর্ধমানে পেয়ে যাচ্ছেন, অর্থাৎ বর্ধমানের কাছাকাছি যারা দেখছেন অনুষ্ঠান, যারা বুকিংয়ের জন্য বসে রয়েছেন তাদেরকে বলবো যে 20 জানুয়ারি ফার্স্ট হাফে ভৃগুদা বর্ধমানে থাকছেন এবং সেকেন্ড হাফে আসানসোলে আপনারা পাচ্ছেন। 21শে জানুয়ারি দুর্গাপুরে পাচ্ছেন। বাদ বাকি চেম্বারগুলো আমাদের স্ক্রলিংয়ে যাচ্ছে। আমি আজকের অনুষ্ঠানে অবশ্যই এই লাইভে আপনাদেরকে জানিয়ে দেবো বাদবাকি চেম্বারের অ্যাড্রেস এবং ডেট। বলুন কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আরামবাগ থেকে, হুগলি আরামবাগ থেকে শিবরাম পৌলি বলছি। হ্যাঁ বলুন আপনার জন্যই তো। হ্যাঁ আমার হ্যাঁ, জন্ম তারিখ, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 1984। এই ওইদিকে না, আগে ডেট, মান্থ, তারপরে ইয়ার বলুন। ডেট সেকেন্ড মে 1984। হ্যাঁ, 2 মে 1984 বা 84। সময়, টাইম দাদা, টাইম, জন্ম সময় ঠিক জানি না তো। তার টাইমটা জেনে পরে ফোন করুন। ভালো থাকুন। একদম ভালো থাকবেন। এবং বুকিং নাম্বার 9830143766 এবং অনলাইন বুকিং নাম্বার 9477076173। বলে দাও, ওই রানাঘাটের দিকটা, নবদ্বীপটা। একদম। তো যারা যারা আসতে চাইছেন আপনারা অবশ্যই বুকিং করে নেবেন এই নাম্বারে। তারপরে চেম্বারে আসছেন, আপনার প্রিয় শহরগুলোতে ভৃগুদাকে আপনারা পাচ্ছেন মালদা, শিলিগুড়ি, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, রানাঘাট, বারাসাত। এবং 20 ফেব্রুয়ারি ফার্স্ট হাফে বর্ধমানে পাচ্ছেন, সেকেন্ড হাফে আসানসোলে পাচ্ছেন, আরেকবার বলে দিচ্ছি। এবং 21শে ফেব্রুয়ারি দুর্গাপুরে পাচ্ছেন। 21শে জানুয়ারি আপনারা দুর্গাপুরে পাচ্ছেন এবং 10ই ফেব্রুয়ারি আপনারা পাচ্ছেন নবদ্বীপে এবং বহরমপুরে। 11ই ফেব্রুয়ারি আপনারা পাচ্ছেন রানাঘাটে। আরেকবার বলে দিচ্ছি, 10ই ফেব্রুয়ারি আপনারা নবদ্বীপে পাচ্ছেন ফার্স্ট হাফে, সেকেন্ড হাফে পাচ্ছেন বহরমপুরে এবং 11ই ফেব্রুয়ারি পাচ্ছেন রানাঘাটে। বলুন কে আছেন সাথে? নমস্কার। নমস্কার। বলুন। আমি বলছি আমার ছেলে সম্বন্ধে একটু জানতে চাই। দিদিভাই ছেলের নামটা বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, দিদি। নমস্কার। নাম কি ছেলের? ছেলের নাম সম্পদ মজুমদার। সম্পদ মজুমদার। ডেট অফ বার্থ বলুন। এটা হচ্ছে 22/9/1994। সময়টা? সময় সন্ধ্যে 6টা। জন্মস্থান? জন্মস্থান কৃষ্ণনগর। কৃষ্ণনগরের কোথায় হয়েছে? হসপিটালে, নার্সিংহোমে না বাড়িতে? হসপিটাল। কৃষ্ণনগরের হসপিটাল। প্রপার কৃষ্ণনগরেই থাকেন? না না, আমরা থাকি হচ্ছে শান্তি। ও আচ্ছা আচ্ছা। বৃহস্পতিবার ছিল জন্মবার? বৃহস্পতিবার। ওর হচ্ছে মেষ রাশি রয়েছে আর ওর লগ্ন রয়েছে মীন লগ্ন। মেষ রাশি জানেন আপনি? হ্যাঁ, মেষ রাশি জানি। হ্যাঁ, মীন লগ্ন। হ্যাঁ বলুন, প্রশ্নটা বলুন, ছেলের ওই প্রশ্নটা। একটুখানি ওর সম্বন্ধে জানতে চাই।
একটা প্রশ্ন, মানে সম্বন্ধ, মানে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রচুর সেগুলো করতে চেম্বারে আপনাকে আসতে হবে, শান্তিপুর তো রানাঘাটে আসবেন। হ্যাঁ, কী নিয়ে পড়াশোনা করেছে, কোন সালে পাস আউট হয়েছে, অনেকটা সময় চলে গেছে জীবনের, তো কী নিয়ে পড়াশোনা করেছে, কী নিয়ে কোন ইয়ারে পাস আউট হয়েছে, নাই পারে করতে, সেটা নিয়ে বলছি না। কি করছে এখন বলুন? এখন ও একটা ওই ওষুধের লাইনে একটা কাজের সঙ্গে যুক্ত আছে। তাহলে সেটা বলুন যে ওষুধের লাইন থেকে কোনো ইমপ্রুভমেন্ট হবে কিনা, নাকি রুমটা লাইনটা চেঞ্জ করবে কিনা, কিংবা কোনো ব্যবসা করবে কিনা, এইটাই তো প্রশ্ন হওয়া দরকার। নাহলে প্রথম থেকে শেষ অবধি কোন দিকে ধরবো, কোন দিকে বলবো? আসুন, প্রথমত দেখিনি ওর মেষ রাশি কেতুযুক্ত, মীন লগ্ন, এ তো এগুলো একটা সার্ভিস ওরিয়েন্টেড জব, মানে টার্গেট দিল ওকে একটা তার অনুযায়ী স্যালারি দেবে, স্যালারি থেকে বেরিয়ে আসতে হয় যদি জীবনে কিছু প্রতিষ্ঠা পেতে হয়। কারণ বুধ শুক্র ওর লাইফের অ্যাচিভমেন্ট দেবে, বুধ শুক্রটা সব থেকে ভালো রয়েছে, এবং সপ্তমে রবি রয়েছে। রবি মান সম্মান খ্যাতি প্রতিপত্তি এই যে অভিজ্ঞতা অর্জন করছে, অনেক বছর ধরে তো কাজ করছে, ও পরবর্তীকালে ওকে ব্যবসা করতে বলুন, এই সেক্টরে ব্যবসা করতে বলুন, এই সেক্টর মানে যে লাইনে রয়েছে এই সেক্টরে ব্যবসা করতে বলুন, ব্যবসা থেকে সেই ফ্লোটা আসবে। শুধু কাছাকাছি টাইমটা বলে দিই কোন সময় থেকে চেঞ্জটা আসবে। ওকে 2025 সালে নভেম্বর থেকে, তার আগে না, এই টাইমটা মানে আর তো 8-10 মাস ধরে নিন, এই টাইমটা আর কিছুদিন ওই স্যালারি ওরিয়েন্টেড জব করুক, আস্তে আস্তে পয়সা জমিয়ে এইখান থেকে নিজে কিন্তু ব্যবসায় চিন্তা ভাবনা করুক। ওইখান থেকে ওর 3.5 বছর, তার মানে আমি যদি 25-এর শেষে ধরি, তারপর 26, 27, 28, তবে 29 সালে ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু ওর প্রতিষ্ঠার একটা আইডিয়াল টাইম, যেটা এই চাকরি জীবনে থাকলে এই সারা জীবনে কম বেশি ঘষে ঘষে যেতে হবে, মায়না ততটা আর বাড়বে না, নতুন করে সংসার খরচের সমতাটা বজায় রাখতে পারবে। আয়টা তো সেইভাবে হবে, খরচটা তো বেড়ে যেতে দিবে আমাদের। আর এই তাহলে শুনলে না আবার একটা কথাতে চলে যাচ্ছে, এইটা মুশকিল। ঠিক আছে, আপনি সাথে থাকুন। দেখুন, 11ই ফেব্রুয়ারি রানাঘাটে চেম্বারে ভৃগুদা থাকছেন, সেখানে এসে আপনি ডিটেলিং এ আলোচনা করুন, কারণ জীবন নিয়ে যখন জানতে চাইছেন অনেক কোয়েশ্চেন আপনার রয়েছে, সেটা তো এই লাইভে আলোচনা করা সম্ভব নয়। আরেকবার জানিয়ে দেবো যে 10ই ফেব্রুয়ারি আপনারা নবদ্বীপ এবং বহরমপুরে ভৃগুদাকে পাচ্ছেন, 11ই ফেব্রুয়ারি রানাঘাটে, এবং তার আগে জানুয়ারি মাসের 20 তারিখে বর্ধমানের চেম্বারে পাচ্ছেন, এবং সেকেন্ড হাফে মানে 20 জানুয়ারি সেকেন্ড হাফ আসানসোলে চেম্বারে বসছেন। 21শে জানুয়ারি আপনারা দুর্গাপুরে পাচ্ছেন। বুকিং নাম্বার 9830143766 এবং অনলাইন বুকিং নাম্বার 9477066173। এই নাম্বারে বুকিং করে আপনারা আসুন বিভিন্ন চেম্বারে। আর বাকি চেম্বারগুলো যেমন আপনারা স্ক্রলিংয়ে দেখছেন, যেমন বুধবার করে রাসবিহারীর সৌভাগ্যচক্র চেম্বারে পাচ্ছেন, শুক্রবার শিয়ালদহর চেম্বারে 2 থেকে 4টে পাচ্ছেন, এবং শনিবার থাকছেন হাওড়া ময়দানের চেম্বারে 11টা থেকে 2টো, বুধবার পাচ্ছেন শেওড়াফুলিতে 11টা থেকে 2টো, আর প্রতি রবিবার ও বৃহস্পতিবার করে পাচ্ছেন ভৃগুদার নিজস্ব চেম্বার খড়দাহতে বিটি রোড মডার্ন বাস স্টপে 10টা থেকে 4টের মধ্যে। এবার মানে এই শিডিউল ফলো করে আপনাদের পছন্দ মতো বা আপনাদের সুবিধে অনুযায়ী চেম্বারে আপনারা পৌঁছে যান, কিন্তু আগে একটা বুকিং করে নেবেন। এবং ভৃগুদা একদম অনুষ্ঠানের শেষে এসে একটা ছোট্ট প্রশ্ন, যেমন যাদের সামনে পরীক্ষা রয়েছে কিন্তু তারা হয়তো আপনার কাছে এসে পৌঁছতে পারেননি বা কিছু করে উঠতে পারেননি, তারা কি করবেন? প্রথম তাদের গার্জেন আসতে হবে, যাতে এই মুহূর্তে রিলিফটা এখন এই মুহূর্তে দরকার। ধরুন একটা রোগ হয়েছে, আগে ডাক্তার কাছে যায়নি, জ্বরটা কমছে না, তাহলে এই মুহূর্তে ডাক্তারের দরকার জ্বরটা থেকে কী করে রিলিফ দেবে। হয়তো পরে ফলো আপ করলো যে না এই জ্বরটা হয়তো ওই ইনফেকশনের জন্য হয়েছে, ওই জন্য ভ্যাকসিন নিতে মুখ করতে হবে, সেটা তো পরের ব্যাপার। ঠিক সেটা এই মুহূর্তে কী করে ওভারকাম করে, এই মুহূর্তে মাধ্যমিক, এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক, এই মুহূর্তে জয়েন্ট টেন্ডার্স, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, আর টাইম বেশি নেই, তাহলে এই সময় পরীক্ষাটা যাতে অ্যাটলিস্ট উতরাতে পারে, তার জন্য যা করার করে দেবো, এইটুকু নিশ্চিত থাকুন। তারপরে এবার পার্মানেন্ট সলিউশনের জন্য আসতে হবে একদম। এবং এভাবেই একটা গাইডলাইন আপনাকে আপনার জীবনে একেবারে সবচেয়ে বড় অ্যাচিভমেন্টে নিয়ে যেতে পারে, এবং সেটা অবশ্যই হবে শ্রী ভৃগু অনাদির গাইডলাইন। আপনি ভালো থাকুন, আপনার পরিবার ভালো থাকুক। আজকের পর্ব এতটুকুই। নমস্কার। নমস্কার।